এই যে রাজ্যের গত বেশ কিছুদিন যাবৎ প্ররোচনা সৃষ্টির চেষ্টা হচ্ছিল। এ রাজ্যের ইতিহাসে 18 বিধানসভা নির্বাচনের পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি, নির্বাচনোত্তর সন্ত্রাসে কারও মৃত্যু হয়নি, কেউ নিহত হয়নি, লুটতরাজ কিচ্ছু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছিলাম গত বেশ কিছুদিন যাবৎ বিভিন্নভাবে প্ররোচনা সৃষ্টির চেষ্টা হচ্ছে। সিপিআইএমের বিভিন্ন স্তরের নেতারা এই কাজে লিপ্ত ছিলেন। কিছু বাইরের শক্তিকেও নিয়ে আসা হয়েছে, তাদের ইন্ধন দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে অন্যান্য ছোট দলের নাম নিয়ে তাদের মধ্যে তাদের ক্যাডারদের ঢুকিয়ে দিয়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল। আমরা সবই প্রত্যক্ষ করছিলাম। আমাদের কার্যকর্তাদের আমরা বার্তা দিয়েছি যাতে কেউ প্ররোচনার ফাঁদে পা না দেন। বারংবার আমরা এই বার্তা দিচ্ছিলাম, কিন্তু এখন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। এ রাজ্যে দীর্ঘ সময় ধরে যে মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমান বিরোধী দলনেতা, তিনি সরাসরি উপস্থিত থেকে সন্ত্রাসের প্ররোচনা দিচ্ছেন। আপনারা সবই দেখেছেন। আজকের দিনে আর কিছুই গোপন থাকে না। ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে তিনি ক্যাডারদের প্ররোচিত করেছেন আমাদের উপর আক্রমণ করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গণতান্ত্রিক উপায়ে আমরা প্রতিবাদ জানাবো। সারা রাজ্যে প্রত্যেকটি মণ্ডলে বিক্ষোভ সংগঠিত করব সিপিআইএমের সন্ত্রাসীদের বিরুদ্ধে। আপনারা জানেন, সিপিআইএমের শীর্ষ নেতারা নিরামিষ অস্ত্র বলছেন, নিরামিষ অস্ত্র নিয়ে বেরিয়ে আসতে, লাঠি সোটা, দা ইত্যাদি নিয়ে বেরিয়ে আসতে বলছেন, প্ররোচনা দিচ্ছেন। সামাজিক মাধ্যমে এই কথাগুলি বলছেন। আমরা বারংবার বলে এসেছিলাম এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না, আখেরে এর ফল ভালো হবে না। মানিক সরকার নিজে দাঁড়িয়ে থেকে যে সন্ত্রাস করিয়েছেন, তারপর সারা রাজ্যে আমাদের আজকে ধিক্কার মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। সেই বিক্ষোভ মিছিলে উদয়পুরে আপনারা সবাই দেখেছেন আমাদের একজন কার্যকর্তাকে কিভাবে পেটাই করা হয়েছে। মফিজ মিয়া, আমাদের কেউ এ ভিডিও রেকর্ডিং করেনি, সিপিআইএমের লোকেরা করেছে। সন্ত্রাসকে কিভাবে প্ররোচনা দেওয়া যায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে মাটিতে পড়ে গেছে। এই সমস্ত দৃশ্য তারা ছবি তুলে প্রচার করেছে। উদ্দেশ্যটা কি? উত্তেজনা ছড়িয়ে দেওয়া। তারা ভাবছিল সন্ত্রাস দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দমিয়ে রাখা যাবে, কেউ বাড়ি থেকে বের হবে না। তারপরেও, এত সবের পরেও আমাদের পার্টির নেতৃত্ব বারংবার আমাদের কার্যকর্তাদের বলেছেন যাতে কোনো অবস্থাতেই কেউ আইন নিজের হাতে তুলে না নেন। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী
আগরতলায় তো প্রতিবাদ মিছিল শুরু হয়েছে, আপনারা সবাই দেখেছেন। আগরতলা শহরের বিভিন্ন মণ্ডল থেকে যুব এবং মহিলা মোর্চার কার্যকর্তারা এতে সামিল হয়েছেন। আমরা অনেকেই বার্তা দিয়েছিলাম যাতে সংখ্যা সীমিত রাখা হয়, প্রত্যেকটি মণ্ডলকে আমরা এই বার্তা দিয়েছিলাম। তারপরেও স্বতঃস্ফূর্তভাবে সেখানে অনেকেই এসে সামিল হয়েছেন। শান্তিপূর্ণভাবেই মিছিলটা যাচ্ছিল, এটা ঠিক। আমাদের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছিল, যারা সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের হুঁশিয়ার করা হচ্ছিল। এই মিছিলটি যখন মেলার মাঠ কালীবাড়ির দিক দিয়ে যাচ্ছিল, তখন সিপিআইএমের জেলা অফিস থেকে আমাদের মহিলা মোর্চার কার্যকর্তাদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। দেখতে দেখতে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। যখন এই অবস্থা, যখন নারী শক্তির উপর আক্রমণ, মাতৃশক্তির উপর আক্রমণ, স্বাভাবিক যুব মোর্চার কার্যকর্তারা সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। সিপিআইএমের পার্টি অফিস থেকে যে সমাজ বিরোধীরা এই আক্রমণ করেছিল তাদেরকে পাকড়াও করতে সেদিকে ধাওয়া করে। পার্টির অফিসেও ঢুকেছে, অবশ্যই ঢুকবে। যারা এই ধরনের কাজ করতে পারে তারা নিশ্চয়ই সমাজ বিরোধী। তাদেরকে পাকড়াও করতে সেখানে ধাওয়া করেছে। অনেকেই বেরিয়ে বিপরীত রাস্তা ধরে পালিয়েছে। স্বাভাবিক আমাদের কার্যকর্তারা মহিলা মোর্চার কার্যকর্তাদের উপর আক্রমণ সহ্য করতে পারেনি, কথাও না, সহ্য করার কথাও না। তারপরেও আমাদের কার্যকর্তাদের উপর হামলা করা হয়েছে। যেভাবে ইট বৃষ্টি হয়েছে ছাদ থেকে, তাতে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য, 7 জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের অনেকেই আইজিএম হাসপাতালে পাঠানো হয়েছিল। অনেকের আঘাত একটু গুরুতর, তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। উদয়পুরে মফিজ মিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। এই রাজ্যের মানুষ জানেন, আমি আগেও বলেছি, 18 নির্বাচনের পর এই রাজ্যে যখন পরিবর্তন এলো, মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, তারপরে একটিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইতিপূর্বে আপনারা জানেন প্রত্যেকটি নির্বাচনের পর এই রাজ্যে কি হতো, আগরতলা শহরের আশপাশে কি ঘটত। প্রত্যন্ত এলাকার কথা বাদই দিলাম, এবারেই ছিল এর ব্যতিক্রম। কিন্তু তাদের সই ছিল না, তারা তাদের আসল চরিত্র দেখাতে চাইছিল। আজকে আমাদের কার্যকর্তারা প্রতিরোধ করেছে, মাত্র প্রতিরোধ করেছে যুব মোর্চার কার্যকর্তারা। কোনো অবস্থাতেই মাতৃশক্তির উপর আক্রমণ তারা সহ্য করতে পারে না। যাদের উপর আক্রমণ করা হয়েছে তারা থানায় অভিযোগ দায়ের করছেন। আমরা আবারও বলতে চাই, যারা সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন এই রাজ্যে, তারা এসব থেকে বিরত থাকবেন। যারা প্ররোচনা দিচ্ছেন অস্ত্র নিয়ে বেরিয়ে আসার জন্য, তারাও সতর্ক হয়ে যাবেন, নয়তো জনরোষে পড়বেন। আজকে আপনারা দেখেছেন বিশালগড়ে কি হয়েছে,
আমাদের সাধারণ ধিক্কার মিছিল ছিল। আমাদের পার্টি ড্রজার নিয়ে যায়নি, আমাদের পার্টি অফিসের ড্রজার নেই। জনরোষে গুড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের বারংবার অভিযোগ ছিল এখানে গাঁজা ব্যাপারীরা যায়, নেশা কারবারিরা এখানে বৈঠক করে, অস্ত্র থাকে। সাধারণ মানুষের অভিযোগ ছিল বারংবার। আমরা হিংসা চাইনি, কোনো অস্থিরতা সৃষ্টি করতে চাইনি। আজকের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন গণরোষ কি হতে পারে। গণরোষ থেকে কেউ রেহাই পেতে পারে না। তারপরেও আমরা আমাদের কার্যকর্তাদের কাছে আবেদন রাখব, কোনো ধরনের প্ররোচনার ফাঁদে পা দেবেন না, খুব সংযতভাবে আচরণ করতে হবে। তারা চাইছে আপনারা প্ররোচনার ফাঁদে পা দেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, যা বক্তব্য ছিল আপনাদের সামনে আমাদের পার্টির প্রদেশ সহসভাপতি রাজীব ভট্টাচার্য এ সংক্রান্ত বিষয়ে কিছু বলবেন। আমরা শেষ করব, প্রেস কনফারেন্স শেষ করার পর। সাংবাদিক বন্ধুদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই প্রেস মিটে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসেছেন। নবেন্দুবাবু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন এবং ভিডিও ফুটেজ যদি আপনারা দেখেন যে আমরা শান্তিপূর্ণভাবে যে আমাদের ধিক্কার মিছিল আমরা সংগঠিত করছিলাম, মেলার মাঠ কালীবাড়ির জায়গায় পৌঁছাতেই সেখানে যে সিপিএমের পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের কার্যকর্তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে এবং মহিলাদের বিশেষ করে মাতৃশক্তিকে গালিগালাজ শুরু করে এবং এই প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের কার্যকর্তারা সেখানে প্রতিরোধ গড়ে তোলে। আপনারা দেখছেন যে বিগত কয়েকদিন ধরে আমরা বলছিলাম যে দীর্ঘ 25 বছর এই রাজ্যের বুকে এই কমিউনিস্টরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 2018 নির্বাচনের পর নির্বাচনোত্তর সন্ত্রাস এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়নি। সেম কায়দায় আবার ওই ত্রিপুরা রাজ্যকে অশান্ত করার জন্য কিছু বহিরাগতদেরকে ডেকে এনে ত্রিপুরা রাজ্যে তাদেরকেও মদত দিয়ে এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস করার চেষ্টা করছে। গত দুদিন আগে ধনপুরের ঘটনা, আজকে উদয়পুরের ঘটনা। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, কিন্তু এই না যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অনেক ধৈর্যশীল। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় পরিণতি কি হয় তার ট্রেলার আজকে দেখেছেন ওনারা। এখনো সময় আছে যে ভারতীয় জনতা পার্টির এই ত্রিপুরা রাজ্যের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই রাজ্যের বুকে সন্ত্রাসের পুনরাবৃত্তি আমরা কোনো মতেই করতে দেব না। আমরা আজকে সারা রাজ্যে প্রত্যেক বিধানসভায় আমাদের বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে এবং আগরতলাতেও আমরা সেই বিক্ষোভ মিছিল, আমরা প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছিলাম গণতান্ত্রিক উপায়ে। আমাদের মিছিলকে লক্ষ্য করে সেখানে আমাদের কার্যকর্তাদের উপর হামলা হুজ্জতি করা হয়, তার প্রতিরোধ করা হয়েছে মাত্র, প্রতিশোধ নেওয়া হয়নি। আমরা দেখেছি 25 বছরে এই রাজ্যের বুকে বিগত দিনের সন্ত্রাস এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি। মহিলা নির্যাতনে ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে। আমরা দেখেছি
সিপিএমের কমিউনিস্টদের কিছু বিধায়ক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হুঁশিয়ারি দিচ্ছেন, তাদের ক্যাডারকে উৎসাহ যোগাচ্ছেন। তার বহিঃপ্রকাশ রাজ্যের খুদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ধনপুরে গিয়ে তা প্রমাণ করেছেন যে তারা পারে না, এমন কোনো কাজ নেই। কাজেই আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে, যদি তাতেও ক্ষান্ত না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে। এই ক্যাডার সন্ত্রাস গুন্ডা বাহিনী 2018-তে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, লোকসভা নির্বাচনে 2019-এ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে উচিত শিক্ষা দিয়েছে, এখন আবার বাঁকা পথে এই এডিসি নির্বাচনেও তাদেরকে ত্রিপুরা রাজ্যের জনগণ উচিত শিক্ষা দিয়েছে। সেকেন্ড নয়, থার্ড নয়, ফোর্থ পজিশনে পৌঁছে গেছে। আজকে আবারও ওই সন্ত্রাস করে ত্রিপুরা রাজ্যের কিভাবে ক্ষমতায় আসা যায় তার স্বপ্নের জাল বুনছেন। আমি আপনাদের মাধ্যমে তাদের হুঁশিয়ারি দিতে চাই যে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা ভাববেন না। ত্রিপুরা রাজ্যের জনগণকে বোকা বানিয়ে এই রোজবেলির মতো চিটফান্ড সংস্থার নাম দিয়ে বিভিন্ন সময় টাকা আদায় করে রাজ্যের বুকে নেশা সামগ্রী, গাঁজা, ফেন্সি মাফিয়া, জমি মাফিয়া, তাদেরকে লালিত পালিত করে বিগত দিনে আপনারা ত্রিপুরা রাজ্যকে অশান্তির বাতাবরণ তৈরি করেছিলেন। ভারতীয় জনতা পার্টি তার সুযোগ্য জবাব 2018-তে দিয়েছে। আগামী দিনে আমাদের কার্যকর্তারা প্রস্তুত রয়েছে এই তাদেরকে প্রতিহত করার জন্য। কাজেই ভারতীয় জনতা পার্টিকে যদি দুর্বল মনে করে, তাদের রণকৌশল যদি পরিবর্তন না করে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমস্ত জায়গায় তৈরি আছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে। নন্দবাবু, আপনার কাছে একটা প্রশ্ন, যে প্রতিরোধ করার জন্য আজকের যে ঘটনাটা ঘটেছে, তো সেক্ষেত্রে ধনপুরে যখন মানিক সরকার গিয়েছিল তখন তাদের বক্তব্য হচ্ছে 3.5 বছর তিনি যেতে পারছিলেন না, বিভিন্নভাবে বিজেপি কার্যকর্তারা তাকে আটকে দিয়েছিলেন, প্রতিরোধ করেছিলেন। তো সেই ক্ষেত্রে তারাও প্রতিরোধ করে ধনপুর থেকে কাঠুরিয়া পর্যন্ত নিয়ে গেছে এবং এতে করে যারা সামনে ছিল তাদের হাতে মার খেয়েছে। ওনার তো লজ্জা হওয়া উচিত, উনি এই এলাকার বিধায়ক, উনি যেতে পারেন না। কি ধরনের কুকর্ম করেছেন? এত বছর মুখ্যমন্ত্রী ছিলেন, এলাকার বিধায়ক ছিলেন, রাস্তা ধরে যাওয়া যায় না এরকম রাস্তা। আমাদের সরকার আসার পর সেখানে রাস্তা তৈরি হচ্ছে যাওয়ার জন্য। এলাকায় নির্যাতিতা হচ্ছেন মেয়ে, নাবালিকা মেয়ে, তখন তিনি মুখ্যমন্ত্রী, একবার যাওয়ার হিম্মত দেখাননি। এখন ওনার মনে পড়েছে যাওয়ার কথা, লজ্জা হওয়া উচিত। বিজেপি কার্যকর্তারা আটকে দিয়েছে, দেওয়া হচ্ছে, এরকম বক্তব্য। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কখনোই আটকায়নি, কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের ওনাকে কালো পতাকা দেখানোর, ওনার বিরুদ্ধে কথা বলার। গণতান্ত্রিক অধিকার কি কেড়ে নিতে পারেন উনি? সিপিএম কি কেড়ে নিতে পারে? প্রত্যেকের সেই অধিকার রয়েছে। আচ্ছা দাদা, আজকে যে ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই মিছিলকে এসকর্ট করার জন্য পুলিশ ছিল। পুলিশের ভূমিকাটা কি ছিল, বিশেষ করে যখন আপনারা বলছেন যে সিপিএম জেলা দপ্তর থেকে মিছিলের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে? পুলিশ ছিল, নিশ্চয়ই ছিল। পুলিশ না যদি থাকতো আরও বড় ধরনের অঘটন ঘটতে পারত। পুলিশ সেখানে ছিল, কিন্তু পুলিশের কাছে এই ধরনের ইনফরমেশন ইতিপূর্বে ছিল কি না, এই ধরনের আক্রমণ হতে পারে আমাদের জানা নেই। তবে পুলিশ ছিল, পুলিশ থাকাতে ভূমিকাটা অনেকটাই ঘটনা এড়ানো গেছে। পুলিশ তো জানতো না, তাহলে সেইভাবে সেই সংখ্যায় থাকতো, পার্টি অফিসে আগে গিয়ে তল্লাশি চালাতো। কেউ কি ধারণা করতে পারে? আমরা কি ধারণা করেছিলাম নাকি সিপিএম পার্টি অফিস থেকে এই ধরনের হামলা হবে আগরতলা শহরে? তাহলে কি এটা পুলিশের গোয়েন্দা শাখার ব্যর্থতা? না না না, সেটা ব্যর্থতা কেন হবে? আমরা কি এই ব্যর্থতা বলবো কি করে? পুলিশের সেই সিপিআইএম পার্টি অফিসের ভেতরে কি হচ্ছে সেটা কি গোয়েন্দা দপ্তর খবর রাখবে নাকি? সবে এই ধরনের খবর রাখে নাকি? কি ইট পার্টিকেল নিয়ে কি ধরনের পরিকল্পনা নিচ্ছে? একটা সংবাদ মাধ্যমের অফিস তার পাশাপাশি সেটাতেও আক্রমণ করা হয়েছে শুনতে পেরেছি, আমরা শুনেছি
একদম লাগোয়া সেই অফিসটি ছিল। এটা হয়তো ভুলবশত এই ধরনের ওটাতে আক্রমণ করতে গিয়ে এটাতেও কিছু হয়তো হতে পারে। বিস্তারিত আমরা খবর সংগ্রহ করার চেষ্টা করছি, এই জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা দুঃখ প্রকাশ করছি, নিন্দা জানাই, এবং আমরা আমাদের পার্টির শীর্ষ নেতারা এ নিয়ে আলোচনা করবেন। প্রেসের কর্মীদের কিছু বাইক উৎপন্ন হয়েছে। আমি তো বললাম, যদি এই সংবাদপত্র অফিসটি পার্টি অফিসার লাগোয়া হয়ে থাকে, ভুলবশত সেই সমস্ত ঘটনা হতে পারে। এই বিস্তারিত খবর নেওয়া হচ্ছে, যদি মানে সত্যি এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে আমরা দুঃখিত, আমরা নিন্দা জানাই, এবং আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব এ নিয়ে চর্চা করবেন, বৈঠক করছেন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে নেওয়া হবে।